সারা জীবন তো পড়ালেখায় ফাঁকি মেরে আসছেন, ঠিক আছে? এখন কিভাবে আপনি স্পিকিং পারবেন? স্পিকিংয়ে গিয়ে তো আপনি ধরা খাবেন। এখন আপনি ইংলিশ পড়তে পারেন, লিখতে পারেন, বুঝতে পারেন, বলতে পারেন না। এই যে একটা সমস্যা, এই সমস্যাটা আপনি আপনি নিজেকেই তৈরি করেছেন, ঠিক আছে? এখন যেহেতু আইএলসে এসে ধরাটা খাচ্ছেন, আপনাকে স্পিকিংয়ে কিন্তু আপনি আটকে যেতে পারেন। কারণ আপনি কি, আপনি সারা জীবন কিন্তু স্পিকিং প্র্যাকটিস করেননি, কারণ আপনি ভেবেছেন যে এটা আমার কোথায় লাগবে, এটা তো আমার লাগবেই না। এই যে লাগবেই না একটা ভাব নিয়ে আপনি এগিয়ে গেছেন জীবনে, আপনি দেখছেন যে এখন আপনি কতটা পেছনে। এখন আপনি যদি টুকটাক সারা জীবন প্র্যাকটিস করতেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর এখন হতো না, স্পিকিং নিয়ে এত ভয়ে থাকতে হতো না। কারণ আইএলসের 4টি পার্টের ভেতরে স্পিকিংয়ের ভয়ে কিন্তু অর্ধেক মানুষ আছে। যারা আইএলসের প্রিপারেশন নিচ্ছে স্পিকিংয়ের জন্যই কিন্তু অর্ধেক মানুষ একদম ভয়ে কাঁপতে থাকে যে কিভাবে কি করব। এটা একটা আপনাকে নিজেকে ডেলিভারি দিতে হচ্ছে, এখানে চুপচাপ বসে থাকার কোনো সিস্টেম নেই, এখানে কথা বলতে হবে, এখানে আপনার অনেক কিছুর অভাব আছে যেগুলো আপনি সারা জীবনেও পূরণ করতে পারেননি বা প্র্যাকটিস করতে পারেননি। তো আমাদেরকে এমনভাবে শেখানো হয়নি যে স্পিকিংয়ে ভালো করে আমরা কথা বলতে পারি, আমাদের স্কুল কলেজে এভাবে কখনো প্র্যাকটিক্যালি শেখায়নি। কারণ এটা একটা অভ্যাস, এই অভ্যাসটা আমাদের ভেতরে এখনও তৈরি করে দেয়নি, আপনি নিজেও চেষ্টা করেননি। কিন্তু এখন আপনাকে বাইরের দেশে যেতে হবে, স্পিকিং আপনার লাগছেই। তাহলে কেন আমরা এই সময়গুলো নষ্ট করলাম? আমাদের জীবন থেকে যত সময় চলে গেল, এইভাবে যদি আমরা ডেলি প্র্যাকটিস করতাম তাহলে তো আমাদের এই সমস্যা হতো না। এখন আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাবেন, তো আপনাকে অবশ্যই সেই ভাষাটা শিখতে হবে। তো আজকে আমরা 10টা টিপস দেখব, আইএলটিএস স্পিকিংয়ের 10টা টিপস, যেগুলো ফলো করলে আপনার ব্যান্ড স্কোর 7.5-এর উপরে থাকবে, ঠিক আছে? সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে এবং ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। সো আমরা 10টি টিপস আসলে কি কি হতে পারে তার আগে একটু জেনে নিই যে আইএলটিএস স্পিকিংটা আসলে কি। আমাদেরকে আসলে কি করতে হয়, যে আমি একটু এখান থেকে পড়ি যে দে ডোন্ট ইভেন এক্সপেক্ট ইউ গিভ এ ভেরি লজিক্যাল অ্যান্ড স্ট্রাকচার্ড অ্যান্সার, ইউ আর অনলি টেস্টেড অন ইউর অ্যাবিলিটি। যেমন কি কি অ্যাবিলিটি আপনার থাকতে হবে? স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড উইদাউট হেজিটেশন, তার মানে আপনাকে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে কোনো হেজিটেট ছাড়াই। আচ্ছা, ভেরিয়াস ভোকাবুলারি আপনাকে ব্যবহার করতে হবে, বিভিন্ন ধরনের ভোকাবুলারি আপনাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, অ্যাভয়েড গ্রামার মিস্টেক্স, যাতে আপনি গ্রামার মিস্টেক এড়িয়ে কথা বলেন সেইভাবে আপনাকে কথা বলতে হবে। প্রোনাউন্স ওয়ার্ডস ওয়েল, আচ্ছা, প্রোনাউন্স ওয়ার্ডস ওয়েল মানে আপনাকে কি করতে হবে? সঠিকভাবে এক একটা বাক্য আপনাকে উচ্চারণ করতে হবে। আপনি আপনার মতো পড়ে গেলেন বা বলে গেলেন হবে না, আপনাকে সঠিকভাবে করতে হবে। সো এই 4টা বিষয় আপনাকে কিন্তু তারা দেখবে, ওকে? আচ্ছা, তো কিভাবে একটু মার্কিং ক্রাইটেরিয়া আছে সেগুলো আমরা দেখে নিই, যে 4টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কিন্তু স্পিকিংয়ের স্কোর ক্যালকুলেট করা হয়। এক হলো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, মানে এফসি। যেমন এখানে দেখা হয় যে হাউ ক্লিয়ার অ্যান্ড স্ট্রাকচার্ড ইজ ইয়োর স্পিচ, যে কতটা ক্লিয়ার, কতটা স্পষ্ট এবং স্ট্রাকচার্ড আপনার বা গঠনমূলক আপনি কথাবার্তা বলতে পারছেন, এটা হলো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্সে দেখবে। যেমন এর ভেতরে কি কি থাকে, এই এফসিটা বাড়াতে গেলে আপনি কি কি করতে পারেন? কানেক্ট ইউর সেন্টেন্স বাই লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড সাইন পয়েন্টস। আচ্ছা, আমি কিন্তু এখনও টিপসগুলো দিচ্ছি না, এটা আমি জাস্ট আপনাদের ক্রাইটেরিয়াগুলো বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে আপনার সেন্টেন্সকে কি করতে হবে? লিঙ্কিং ওয়ার্ড দ্বারা কানেক্ট করতে হবে। তারপরে কি, এক্সটেন্ড ইউর অ্যান্সার, অ্যাড রিলেভেন্ট ডিটেইলস, তার মানে আপনাকে আপনার অ্যান্সারগুলো শর্ট করে বললে হবে না, একটু কানেক্ট করে একটু বড় করতে হবে ওই রিলেভেন্টে। স্পিক স্মুথলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, আপনাকে অনবরত কথা বলে যেতে হবে। তারপরে কি, ইউজ পজিং কারেক্টলি, মানে সঠিক জায়গায় আপনাকে থামা শিখতে হবে। তার মানে কি, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্সে এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে এই নাম্বারটা বেড়ে যাবে, কারণ এখানে আলাদা করে মার্ক আছে। আচ্ছা, এরপর দেখেন লেক্সিক্যাল রিসোর্সে আমরা কিভাবে ভালো করব। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে এলআর। এর মানে কি? এর মানে হচ্ছে হাউ গুড ইজ ইউর ভোকাবুলারি, আপনার ভোকাবুলারি কতটা আর্ট সেটা তারা দেখবে। যেমন ইউজ এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, আমরা ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ব্যবহার করা শিখব, বিভিন্ন ধরনের ভোকাবুলারি ব্যবহার করা শিখব। এবং ডিসকাস ডিফারেন্টলি টপিকস ফ্রিলি ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এবং বিভিন্ন টপিক অনুযায়ী আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো যাতে ব্যবহার করতে পারি সেটা আমাদের মাথায় রাখতে হবে। স্পিক ফর্মালি অ্যান্ড সেমি ফর্মালি,
আমরা ফর্মালি কথা বলবো, সেমি ফর্মালি কথা বলবো। আচ্ছা, চুজ ওয়ার্ডস অ্যাকুরেটলি, তারপর ইউজ ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সের ভেতরে আপনি ভালো করতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রোনাউন্সিয়েশন মানে পি, আমরা হাউ ন্যাচারালি ইউ সাউন্ড, মানে কিভাবে আপনি সঠিকভাবে বা কত ন্যাচারালি আপনি উচ্চারণ করছেন, এর ভেতরে আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন। আচ্ছা, আমি এগুলো পড়ছি না, একটু সময় চলে যাবে। এরপরে গ্রামাটিক্যাল রেঞ্জ হচ্ছে GRA, হাউ গুড ইজ ইউর গ্রামার, মানে কত সুন্দর আপনার গ্রামারটা, কত সুন্দর বা অ্যাকুরেসি সেটা আপনাকে চেক করবে। আচ্ছা, এইটা বাড়াতে গেলে আপনাকে কী করতে হবে? অ্যাভয়েড গ্রামাটিক্যাল মিস্টেক, অবশ্যই আপনাকে গ্রামাটিক্যাল মিস্টেক এড়াতে হবে। এবং ট্রাই টু ইউজ মোর অ্যাডভান্সড গ্রামাটিক্যাল স্ট্রাকচার, যেমন প্যাসিভ ভয়েসে কথা বলতে হবে, ডিরেক্ট স্পিচে কথা বলতে হবে, ডিফারেন্ট টেন্স ব্যবহার করে কথা বলতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করে কথা বলতে হবে। তো এইভাবে যদি আপনি কথা বলেন, গ্রামাটিক্যাল রেঞ্জেও কিন্তু আপনি অনেক এগিয়ে যাবেন। ওকে, সো এই দুইটা বিষয় তারা দেখে। এরপরে দেখেন আমরা টিপস দিব, মাত্র 10টা টিপস আপনি যেটা ফলো করতে পারেন আইএলটিএস এক্সামে। সেটার 1 নাম্বার টিপস হচ্ছে ফ্লুয়েন্সিটা ধরে রাখতে হবে। ওকে, স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড স্পন্টেনিয়াসলি, মানে আপনাকে অনবরত কথা বলে যেতে হবে। আপনি যদি ভালো একটা মার্কস আনতে চান, অবশ্যই এই ফ্লুয়েন্সিটা ধরে রাখতে হবে। এর জন্য আপনি যেটা করতে পারেন, ডেইলি আপনাকে 5 থেকে 10 মিনিট আপনার কথাগুলো রেকর্ড করতে হবে। ঠিক আছে? কীভাবে? টপিক অনুযায়ী বিভিন্ন কমন টপিক আছে যেইগুলো ধরে ধরে আপনি কিন্তু আপনার স্পিচটা দিতে পারেন এবং ওগুলো রেকর্ড করে আপনি নিজে শুনতে পারেন। ঠিক আছে? ওকে, সো বিভিন্ন টপিক যেগুলো খুবই কমন, যেমন হোম, ফ্রেন্ড, মিউজিক, ওয়েদার, তারপর হচ্ছে আপনার ট্রাভেলিং, আপনার হবি, মিউজিক, আচ্ছা মিউজিক মনে হয় বলেছি, তারপর এডুকেশন, এনভায়রনমেন্ট, এই যে বিষয়গুলো আছে খুবই কিন্তু কমন। এইগুলো থেকে কিন্তু বারবার তারা রিপিট করে কোয়েশ্চেন করে। সো এইগুলো থেকে আপনাকে অবশ্যই ভালো করে এগুলো শিখতে হবে এবং আপনাকে ফ্লুয়েন্সিটা ধরে রাখতে হবে। এই জন্য রেগুলার আপনাকে 5 থেকে 10 মিনিট স্পিকিং করতে হবে, হয়ে যাবে তাহলে। এরপরে দেখেন নমুনা প্রশ্নের উত্তর দেওয়ার অনুশীলন করুন। মানে এক্সারসাইজটা কোথা থেকে করতে হবে? স্যাম্পল অ্যান্সার, মানে আপনি বিভিন্ন বাজারে বই পেয়ে যাবেন, তো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। সো স্পিকিংয়ের বিগত সালে যেসব কোয়েশ্চেন আছে সেগুলোর টপিক আপনি ধরে ধরে প্র্যাকটিস করতে পারেন, অ্যান্সার সহ কিন্তু আছে। সো সেইগুলো আপনি ইয়ে করতে পারেন। সো আপনাকে কিন্তু আসলে ভেরিয়াস টপিক কিন্তু তারা আসলে জানে না, তো তারা বিভিন্ন ধরনের মানে এই বিষয়গুলো আসলে ঘুরে ফিরে একই জিনিস ইয়ে করে, যেমন ওয়ার্ক, তারপরে দেখেন স্টুডেন্ট, স্পোর্ট, ফ্যামিলি, এভরিডে টপিক যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো একটু ভালো করে অনুশীলন করবেন। দেখবেন যে আপনি এই স্যাম্পল অ্যান্সার মুখস্থ করতে করতে তাদের একটা স্ট্রাকচার আপনি বুঝে ফেলতে পারবেন যে এইভাবে কথা বলতে হয়। ঠিক আছে? আর সবসময় ব্যান্ড 8-9-এর কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনি 8-9 না পেলেও 7.5 চলে আসবে। এরপর দেখেন 3 নাম্বার যেটা হচ্ছে প্রয়োজন হলে আবার প্রশ্ন জিজ্ঞাসা করুন। মানে আপনি যদি আপনার এক্সাম শুরু হয়ে গেছে, এখন আপনি কয়েকটা প্রশ্নের অ্যান্সারও দিলেন, এখন কিছু কিছু প্রশ্ন সে করছে যাটা আপনি কিন্তু সেটা ধরতে পারছেন না বা বুঝতে পারছেন না। সো আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ইরিলেভেন্ট অ্যান্সার আপনি দিয়ে বসবেন। আমি অনেক স্টুডেন্টকে টেস্ট নিয়েছি যারা কিনা আমি কোয়েশ্চেন করার পরেও তারা না বুঝে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু তাদের মার্ক আমি কমাই দিই। সো আপনি চেষ্টা করবেন যে আপনি বুঝছেন কিনা, আপনি প্রপারলি আপনি কোয়েশ্চেনটা বুঝছেন কিনা, তারা কি জানতে চাচ্ছে। আপনি হেজিটেট ফিল করবেন না যে না প্রশ্ন শুনলে আবার কি মনে করবে, এটা কখনোই মাথায় আনবেন না। যত জিজ্ঞেস করবেন তত আপনি মানে আপনি পরিষ্কার হবেন যে কি বিষয়ে তারা জানতে চাচ্ছে। সো ইউ উইল নট লুজ পয়েন্টস ফর আস্কিং দ্য এক্সামিনার। আপনি এক্সামিনারকে আস্ক করার জন্য কিন্তু আপনার পয়েন্ট আপনি হারাচ্ছেন না। ঠিক আছে? এটা কিন্তু বাইরেই থাকবে। আপনি জিজ্ঞেস করার জন্য আপনি পয়েন্ট হারাবেন না বা আপনার পয়েন্ট কম চলে আসবে এটা ভাববেন না। ঠিক আছে? সো অবশ্যই আপনি যদি না বুঝেন, ডোন্ট বি শাই, আপনি অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন যে কুড ইউ রিপিট ইট প্লিজ, বা ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন এগেইন, এভাবে আপনি বলতে পারেন। আইএলসে যাদের টার্গেট 7.5+ তারা অবশ্যই এই কোর্সটি কিনে নিতে পারেন। এখানে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু ক্লাস করছে, তাদের রেজাল্টগুলো যদি একবার দেখেন খুব সুন্দর সুন্দর রেজাল্ট কিন্তু করছে। ওভারঅল কিন্তু 7, তারপরে 6.5, 7.5, 8, সো ব্যান্ড 8, এইভাবে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেজাল্ট কিন্তু তারা করছে। ওভারঅল 7.5। সো
আপনিও কিন্তু কোর্সটা করে কিন্তু আপনিও নিজেকে এগিয়ে রাখতে পারেন। দেখেন একবার কোর্স কন্টেন্টগুলো যদি দেখায় আপনাদেরকে, খুব সুন্দর করে এটা সাজানো হয়েছে, রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। এখানে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস, ফাইল সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনি চাইলে উদ্দেশ্য একাডেমি থেকে এই কোর্সটা কিনে নিতে পারেন। সো আমাদের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কিভাবে কিনবেন সেটা একটু দেখাই। বাই নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই, রেজিস্টার বাটনে ক্লিক করবেন এবং এখানে নাম, ফোন নাম্বার, নিজের মতো একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, লগ ইন করে কিন্তু এটা আপনার পেমেন্ট অপশন চলে আসবে। তো বিকাশ, রকেট, নগদ যে কোনো মাধ্যমে আপনি, ব্যাংক যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। এছাড়া চাইলে আপনারা কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারেন, উদ্দেশ্য একাডেমি, উদ্দেশ্য স্পেস একাডেমি লিখে সার্চ দিলে চলে আসবে। সো আপনি যদি কম্পিটিটিভ প্রিপারেশন নিতে চান বাসায় বসেই খুব সুন্দরভাবে কিন্তু আপনি করতে পারেন। যদি আপনি জব করেন, আপনি টাইম মেলাতে পারেন না, আপনি যদি হাউস ওয়াইফ থাকেন, সো অনেক সমস্যা থাকে, সো ইজিলি কিন্তু আপনারা করতে পারবেন। এবং বাজারের অন্যান্য কোর্স থেকে একদম সেরা একটা কোর্স, আপনি এটা চোখ বন্ধ করে কিন্তু কিনতে পারেন। ইনশাল্লাহ আপনার রেজাল্টও ভালো হবে। অবশ্যই রেজাল্ট ভালো হলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এখনই দ্রুত ইউটিউব ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করে আপনি কিনে ফেলতে পারেন। 4 নাম্বার যেটা করতে পারেন সেটা হচ্ছে আবেগপ্রবণ হবেন। আবেগপ্রবণ মানে হচ্ছে ইমোশনাল হবেন। ইমোশনাল হচ্ছে আপনার ফিলিংস দিয়ে কথা বলতে হবে। সাপোজ আপনি স্পিক করছেন ইমোশন দিয়ে এবং আপনি রোবোটিক মানে রোবটের মতো কথা বলছেন, তাহলে তো হবে না। আপনাকে হ্যাপিনেসের সময় একটু হ্যাপি থাকতে হবে, একটু হেসে কথা বলতে হবে, একটু ন্যাচারাল ভাবটা আনতে হবে। সো আপনি যখন স্যাডি কথা বলছেন বা দুঃখের কথা বলছেন তখন আপনাকে একটু স্যাডি মুড আনতে হবে। এই যে একটা ইমোশনালি কথা বলা, এটা কিন্তু রোবোটিক ভাবকে আলাদা করবে বা সেপারেট করবে। সো অবশ্যই ইমোশনালি কথা বলবেন বা আবেগপ্রবণ হয়ে কথা বলবেন। যখন যেই বিষয়ে কথা বলছেন তখন সেই ইমোশনটা আনার চেষ্টা করবেন। আচ্ছা, যেমন আপনাকে চাইল্ডহুড মেমোরি নিয়ে কিছু জিজ্ঞেস করলো, তাহলে আপনি খুব এক্সাইটেড হয়ে যাবেন। আপনার চাইল্ডহুড মেমোরি কিন্তু সবারই একটা ভালো ভালো যেসব মেমোরি বল সেই বিষয়গুলো আপনি তুলে ধরতে পারেন, অথবা একটা খারাপ অভিজ্ঞতা তুলে ধরার জন্য আপনি ওই খারাপভাবেই বা একটু ট্রিভিয়ালি নিজেকে এক্সপ্রেস করবেন। নাম্বার 5 যেটা আছে, আপনার বক্তব্য প্রসারিত করবেন। ঠিক আছে, বক্তব্য, আপনার স্পিচ আপনাকে কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে। আপনি যত এক্সটেন্ড করবেন তত ভালো, বাট বেশি এক্সটেন্ড করবেন না, 3 থেকে 4 লাইন। সাপোজ আপনাকে প্রশ্ন করলো যে ডু ইউ ডু এনি স্পোর্ট, আপনি কি কোনো খেলাধুলা পছন্দ করেন বা করেন? নো, আই ডোন্ট লাইক স্পোর্টস। এখন আপনি যদি এতটুকু বলে থেমে যান তাহলে তো হবে না। ডোন্ট স্টপ দেয়ার, মানে এখানে আপনাকে থামা যাবে না, আপনাকে আর একটু এক্সটেন্ড করতে হবে। যেমন এভাবে করতে পারি, আই অ্যাম নট এ ভেরি অ্যাক্টিভ পারসন অ্যান্ড আই হ্যাভ নেভার লাইকড পি ইন স্কুল বাট আই লাইক প্লেয়িং ইন্টেলেকচুয়াল গেমস ইনস্টেড। ফর এক্সাম্পল, আই ফাইন্ড চেস ভেরি ইন্টারেস্টিং। তার মানে কি, আপনি খুবই অ্যাক্টিভ পারসন না এবং আপনি কখনো এটা স্কুল জীবনে এগুলো ইয়ে করেননি, এবং আমি কি করি, আমি ইন্টেলেকচুয়াল গেমগুলো খেলতে পছন্দ করি। ফর এক্সাম্পল কি, একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলেন যে আমি দাবা খেলতে খুবই ভালোবাসি। ঠিক আছে, তার মানে দেখেন, না বলেও কিন্তু বেশি কথা বলা যায়। তো এই বিষয়গুলোই হচ্ছে আপনাকে শিখতে হবে, আয়ত্ত করতে হবে। তাহলে এক্সটেন্ড করতে গেলে কি আমার কি বেশি কঠিন কিছু ব্যবহার করা লাগছে? না, আমি অ্যান্ড দিয়ে যুক্ত করছি, এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল দিয়েছি, বাট দিয়ে যুক্ত করছি। এইভাবে হচ্ছে আপনি এক্সটেন্ড করবেন আপনার বক্তব্যগুলা। নেক্সট যেটা আছে যে সুসঙ্গত বজায় রাখবেন। সুসঙ্গত কি, আপনাকে কোহিরেন্সটা বজায় রাখতে হবে। যেমন লিঙ্কিং ওয়ার্ড এবং স্ট্রাকচার ব্যবহার করে, ফ্রেজ ব্যবহার করে আপনাকে কিন্তু এই কোহিরেন্সটা বজায় রাখতে হবে। অর্থাৎ হাউ এভার, নেভারলেস, অল ইন অল, মোর ওভার, এটা কি করবে, আপনার স্পিচটাকে আরও এনরিচ করবে, বৃদ্ধি করবে। ঠিক আছে, তার মানে ওই বিষয়ে আপনি একটু সিরিয়ালি কথাগুলো বলে যেতে চাইবেন। ঠিক আছে, এটাই হলো কোহিরেন্স বা সুসঙ্গত বজায় রাখা। আচ্ছা, 7 নাম্বার যেটা করতে পারেন, নিজেকে চিন্তা করার জন্য সময় দিবেন। ঠিক আছে, নিজেকে থিঙ্ক করার জন্য একটু সময় দিবেন। যেমন আপনি দ্রুত অ্যান্সার দিয়ে দিবেন না। এক্সামিনার আপনাকে একটা কোয়েশ্চেন করলো, আপনি দ্রুত মানে অ্যান্সার দিতে চাচ্ছেন, এইভাবে করার চেষ্টা করবেন না, কারণ এখানে কিছু ট্রিকি প্রশ্ন আসতে পারে।
বা একটু ইউনিক প্রশ্ন আসতে পারে যেটা আপনি কখনোই শুনেন নাই বা কখনো স্যাম্পল অ্যান্সারও প্র্যাকটিস করেননি, তাহলে সেখানে আপনি যদি আটকে বসে থাকেন, চুপ করে বসে থাকেন, তাহলে তো হবে না। আপনাকে একটু চিন্তা করতে হবে, সেটাও আপনাকে এক্সপ্রেস করতে হবে যে লেট মি থিঙ্ক, অথবা বলতে পারেন যে আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্যাট বিফোর। আবার বলতে পারেন দ্যাটস এ ট্রিকি কোয়েশ্চেন, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এভাবে বলে কিন্তু আপনি একটু সময় নিতে পারেন, বাট আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আর হচ্ছে যে আপনাকে সবসময় এইগুলো কি করতে হবে, যেমন আমি একটা উদাহরণ দিই, হোয়াটস ইয়োর ফেভারিট বুক ইন দ্য চাইল্ডহুড। আপনি বলছেন যে হোয়াট বুক আই ডিড লাইক অ্যাজ চাইল্ড, লেট মি সি। মানে আপনি আবারও এই কথাগুলো রিপিট করে, মানে কোয়েশ্চেনটা রিপিট করে কিন্তু আপনি আবার সময় নিতে পারেন, ঠিক আছে? তো দেখেন এই যে বিষয়টা, সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে কিভাবে নিজেকে সময় নিতে পারি। আপনি এটা আগে বলে তারপরে কিন্তু এই কথাটা আবার প্রশ্নটা রিপিট করতে পারেন, মানে একটা ন্যাচারাল ভাব আপনি আনতে পারেন, এভাবে নিজেকে সময় দিতে পারেন, ঠিক আছে? নাম্বার 8 যেই ভুল যেই ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা ভুল করলে চুপ করে থাকি। সো ভুল করলেও আতঙ্কিত হবেন না, ঠিক আছে? ঘাবড়াবেন না। সো 8 নাম্বার যেই কথাটা মাথায় রাখবেন যে ভুল করলেও আতঙ্কিত হওয়া যাবে না, মানে ঘাবড়ানো যাবে না। সাপোজ আপনি একটা ভুল করে ফেলেছেন, আপনি বুঝতে পারছেন যে কথাটা আপনার ভুল হয়ে গেছে, আপনার গ্রামাটিক্যালি কিছু মিস্টেক হয়ে গেছে, সেটা আপনি পরে বুঝলেন, বাট ওই জন্য আপনি কি হবেন না, প্যানিক হবেন না। ট্রাই টু কারেক্ট ইউর সেলফ অ্যাজ স্মুথলি, যদি আপনি স্মুথলি পারেন নিজেকে কারেক্ট করে ফেলবেন, অথবা আপনি স্কিপ করে যাবেন, অসুবিধা নেই। কারণ এখানে কন্টিনিউ স্পিকটা ধরে রাখবেন, আমি বলছি কারণ প্রথমেই বলে দিয়েছি যে ফ্লুয়েন্সিটা ধরে রাখতে হবে। সো এখানে কন্টিনিউসলি আপনি স্পিক করে যাবেন, অসুবিধা নেই। এখানে আপনাকে কিছু কিছু ছোট ছোট ভুলের জন্য অত বেশি মার্কস তারা কাটবে না, তারা এটা কনসিডার করবে। সো আপনি ভুল করলেও কি হবেন না, ঘাবড়াবেন না। সো এই বিষয়টা মাথায় রাখবেন। নাম্বার 9 যেটা করতে পারেন যে মেক এ গুড ফার্স্ট ইমপ্রেশন, মানে প্রথম দেখাতেই যাতে আপনাকে নিয়ে একটা পজিটিভ ধারণা চলে আসে, ঠিক আছে? এটা যদি সরাসরি এক্সাম হয় তাহলে আপনাকে কি করতে হবে, ভালো ভালো পোশাক পরিচ্ছদ পরে যেতে হবে, নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে হবে, একটু পারফিউম ইউজ করতে হবে, ঠিক আছে? কনফিডেন্সটা বজায় রাখার জন্য আপনাকে একটু পরিপাটি হয়ে তার সামনে হাজির হতে হবে। মনে রাখবেন যে এটাও তার একটা পজিটিভিটি ক্রিয়েট করবে, ঠিক আছে? আর যদি আপনি উস্কো খুস্কোভাবে যান, খারাপভাবে নিজেকে প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু মানে ব্যক্তিগত দিক থেকে হয়তো ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? সো এই বিষয়গুলো করা যাবে না, যেহেতু এটা একটা ইন্টারভিউ, একটা ব্যক্তি আপনার ইন্টারভিউ নিচ্ছে, অবশ্যই নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করবেন, ঠিক আছে? স্মার্টলি বলতে ন্যাচারালি স্মার্টলি, এখানে রোবোটিকভাবে স্মার্ট এরকম কিছু না, ঠিক আছে? আর এজন্য মানে মডারেট আপনি থাকতে পারেন, বা বেশি একটা যে খুব মানে ফর্মালি যেতে হবে এরকমও না, আবার খুব নর্মালি যাবেন এরকমও না, ঠিক আছে? বাট নিজেকে একটা ভালো, মানে আপনি জানেন যে আপনি কিভাবে দেখতে সুন্দর, আপনি কিভাবে নিজেকে গুছিয়ে রাখতে পারেন, সেটা আপনি ভালো জানেন, ঠিক আছে? এই বিষয়টা আপনাকে ধরে রাখবেন, মেক এ গুড ফার্স্ট ইমপ্রেশন। আচ্ছা, তো প্রথম যখন ভালো হবে তখন দেখবেন যে এক্সামিনার খুব আগ্রহ প্রকাশ করবে, ঠিক আছে? ওকে। সো নাম্বার 10 যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আত্মবিশ্বাসী থাকবেন। আত্মবিশ্বাসী না থাকলে কিন্তু কখনোই আসলে ভালো রেজাল্ট আপনি করতে পারবেন না স্পিকিংয়ে। মনে রাখবেন যে স্পিকিংয়ে অ্যাটেন্ড করলেই আপনার 3 দিয়ে দিবে। আর যদি আপনি ভালো করে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন তাহলে 6.57 7.5 আপনার চলে আসবে, ঠিক আছে? সো আত্মবিশ্বাসী বা কনফিডেন্স থাকাটা আসলে খুবই জরুরি। আপনার ভেতর যদি আত্মবিশ্বাসী না থাকে, যে আপনি যা বলছেন আপনি ভয়ে ভয়ে বলছেন, বা আপনি থতমতো খাচ্ছেন, আতুমাতু করছেন, ঠিক আছে? এই বিষয়গুলো আসলে এড়িয়ে চলবেন। সো আত্মবিশ্বাসী, নিজেকে কনফিডেন্স রাখাটা খুবই জরুরি। এই বিষয়টা আপনি বাসায় প্র্যাকটিস করবেন। আপনি কারোর সামনে গিয়ে মানে তোতলাবেন, এই বিষয়টা আপনি বাসা থেকেই রিমুভ করে ফেলেন। আপনার ফ্রেন্ড, আপনার কোনো পরিবারের কোনো কাউকে আপনাকে স্পিকিং একটু টেস্ট করতে বলেন, বা লজ্জা নেই, এখানে লজ্জার কিছু নেই, লজ্জার বিষয়টা আপনাকে দূর করতে হবে। নিজের পরিবারকে একটু বললেন যে একটু ধরো তো আমার এই কোয়েশ্চেনটা, অথবা নিজেকে ভিডিও কলে রেকর্ড করলেন, ঠিক আছে? লজ্জাটাকে এখানেই হত্যা করে ফেলতে হবে, তাহলেই দেখবেন যে আত্মবিশ্বাসীটা এমনিতেই চলে আসবে, আত্মবিশ্বাসী থাকতে পারবেন। সো স্পিকিংয়ে এই 10টি টিপ যদি আপনি মাথায় রাখেন, আমার মনে হয় না যে আপনি স্পিকিংয়ে খুব খারাপ একটা রেজাল্ট করবেন।
সো অবশ্যই এই 10টি টিপস ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইকস করবেন। থ্যাংক ইউ সো মাচ।